আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের থার্ড সেমিস্টারের সিলেবাসের বায়ুমণ্ডল এই চ্যাপ্টার থেকে মানে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে সমুদ্র জলের লবণতা সম্পর্কে ডিটেলসে জানব। ঠিক আছে? তো এই টপিকটি কিন্তু উচ্চ মাধ্যমিক ছাড়াও যারা এসএসসি পরীক্ষা দেবে বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বা এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এই টপিকটি খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? দেখো তাহলে টপিকটি কি? সমুদ্র জলের লবণতা, তাই তো? দেখো তো সমুদ্রের জলের স্বাদ নোনতা বা লবণাক্ত আমরা সকলেই জানি, তাই কি না? তো প্রশ্ন হলো সমুদ্রের জল এই যে নোনতা বা লবণাক্ত, তার মানে সমুদ্রের জলে কি আছে? লবণ মিশে আছে, বা সমুদ্রের জলে কি লবণ দ্রবীভূত অবস্থায় আছে, তাই কি না? তো প্রশ্ন হলো সমুদ্রের জলে এই লবণ এলো কোথা থেকে, অর্থাৎ সমুদ্রের জলের লবণতার উৎস কি? ঠিক আছে, দেখো তো এই সমুদ্রের জলের লবণতার উৎস, সমুদ্রের জলে লবণ মিশলো কোথা থেকে? ওকে, দেখো একটা হচ্ছে সহজাত লবণ। কিরকম? যে পৃথিবীতে যখন মহাদেশ ও মহাসাগর সৃষ্টি হয়, কি বলছি, পৃথিবীতে যখন স্থলভাগ আর সমুদ্র অর্থাৎ মহাদেশ ও মহাসাগর সৃষ্টি হয়, তো এই মহাদেশ ও মহাসাগর সৃষ্টির সময় প্রচুর লবণ জাতীয় উপাদান সমুদ্রের জলের সঙ্গে মেশে সমুদ্রের জলকে লবণাক্ত করে তুলেছে। এরপর 2 নম্বর উৎস দেখো, স্থলভাগ বিধৌত লবণ। এই স্থলভাগ বিধৌত লবণ এই বিষয়টা কিরকম দেখো তো আমাদের এই যে স্থলভাগ বা মহাদেশ আছে, এবার এই স্থলভাগে যত শিলাস্তর বা যত মৃত্তিকা আছে, স্থলভাগে যত শিলাস্তর, যত শিলা, যত মৃত্তিকা আছে, এই সব মৃত্তিকা শিলাস্তরে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে। তার মানে স্থলভাগের শিলাস্তরে প্রচুর পরিমাণে খনিজ লবণ থাকে। ঠিক আছে? এবার এই খনিজ লবণ কি হয়, যখন বৃষ্টিপাত হয়, স্থলভাগের উপরে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলে শিলাস্তরের বা মৃত্তিকা স্তরের খনিজ লবণ দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে? এবার বৃষ্টির জলে মৃত্তিকা স্তর বা শিলাস্তরের বা স্থলভাগের লবণ দ্রবীভূত হলো। এইবার এই জল, যে বৃষ্টির জলে লবণ দ্রবীভূত হলো, সেই লবণযুক্ত বৃষ্টির জল কি হয়, কোনো না কোনো নদীতে গিয়ে পড়ে, তাই তো? এবার এই নদীর মধ্য দিয়ে সেই জল কোথায় পৌঁছায়? সমুদ্রে পৌঁছায়। ঠিক আছে? তো এভাবে স্থলভাগ ধুয়ে গিয়ে স্থলভাগের লবণ কার মাধ্যমে সমুদ্রে পৌঁছায়? নদীর মাধ্যমে সমুদ্রে পৌঁছায়। তার মানে স্থলভাগের লবণ যেহেতু নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে পৌঁছাচ্ছে, তাহলে নদীর জলের লবণ দ্রবীভূত আছে, খুব পরিষ্কার, তাই তো? তাহলে নদীর জলের স্বাদ লবণাক্ত হওয়ার কথা, তাই কি না? কিন্তু নদীর জলের স্বাদ কি লবণাক্ত, নোনতা? নদীর জলের স্বাদ কিন্তু নোনতা নয়, তাই কি না? নদীর জলের স্বাদ মিষ্টি বা নদীর স্বাদু জল, তাই তো? তাহলে একদিকে বলছি নদীর জলের লবণ মিশ্রিত আছে, আবার বলছি নদীর জলের স্বাদ লবণাক্ত নয়। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, খুব সহজে বলছি। মনে করো তুমি 1 বালতি বৃষ্টির জল নিলে, এবার ওই 1 বালতি জলে তুমি 1 চামচ লবণ দিয়ে ওই লবণটাকে বৃষ্টির জলে দ্রবীভূত করলে, তাহলে এই যে 1 বালতি জল, এই 1 বালতি জলের স্বাদ কি পরিবর্তন হয়ে যাবে? জলটা কি লবণাক্ত হয়ে যাবে? হবে না। কেন? কারণ প্রচুর জলের মধ্যে কি তুমি খুব সামান্য পরিমাণে লবণ মিশিয়েছো, তাই তো? ঠিক এই ঘটনাই নদীর ক্ষেত্রেও ঘটে। নদীর জলে কি বলছি, নদীর জলের পরিমাণের তুলনায় খুব সামান্য পরিমাণ লবণ নদীর জলে মিশ্রিত থাকে। তাহলে এই জল যখন সমুদ্রে যাচ্ছে, নদীর জলেই যখন সমুদ্রে যাচ্ছে, তাহলে সমুদ্রের জল লবণাক্ত হয়ে যায় কি করে? দেখো কিরকম। তাহলে এই উদাহরণটা সাপেক্ষেই বলি, তাহলে তুমি 1 বালতি বৃষ্টির জলে 1 চামচ লবণ মিশিয়েছো, তাই তো? জলের স্বাদ পরিবর্তন হলো না, তাই কি না? জলটা লবণাক্ত হলো না, জলের স্বাদ মিষ্টি ছিল, মিষ্টিই থাকবে। এবার তুমি
এই এক বালতি জলকে যদি কোনো পাত্রে নিয়ে ফোটাতে শুরু করো, তাপ দিচ্ছ, জল ফুটছে মানে কি জল বাষ্প হচ্ছে। তাহলে জল যখন বাষ্প হয় মানে লবণ মিশ্রিত জল যখন বাষ্প হয় তখন কিন্তু লবণ কিন্তু বাষ্প হয় না, শুধুমাত্র বিশুদ্ধ জল বাষ্পীভূত হয়ে যায়। তাহলে তুমি এই জলটাকে ফোটাচ্ছ মানে জল বাষ্প হচ্ছে, জলের পরিমাণ কমছে, তাই তো? লবণ 1 চামচ ছিল 1 চামচেই থাকবে। তো এভাবে এক বালতি জলকে তুমি ফোটাতে ফোটাতে মানে তুমি গরম করতে করতে, তাপ দিতে দিতে বা বাষ্প করতে করতে তুমি এই জলটাকে 1 কাপ জলে পরিণত করলে, বাকি সব জল বাষ্প হয়ে উবে গেল। এবার 1 কাপ জল যে পরিণত হলো, অবশিষ্ট থাকলো, এবার তুমি ওই জলের স্বাদ খেয়ে দেখো কি হবে, লবণাক্ত হবে, তাই কি না? কারণ এবার ওই যেহেতু লবণটা বাষ্প হয়নি, শুধু বিশুদ্ধ জল বাষ্প হয়ে গেছে, তার মানে কি এবার এই 1 কাপ জলের মধ্যে কি ওই 1 চামচ লবণ ওই 1 কাপ জলের মধ্যেই আছে, তাই তো? ঠিক এই প্রক্রিয়াই ঘটে। কারণ নদীর জল যখন সমুদ্রে যাচ্ছে লবণ নিয়ে যাচ্ছে, তাই তো? এবার সমুদ্রের জল কি বাষ্পীভূত হয়। এবার এই হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জল বাষ্প হচ্ছে, তাই তো? তার মানে কি হচ্ছে, শুধুমাত্র বিশুদ্ধ জলটুকু বাষ্প হচ্ছে, তাই তো? লবণ তো আর বাষ্প হচ্ছে না। তাহলে বিশুদ্ধ জল কি হচ্ছে, বাষ্প হয়ে উবে যাচ্ছে, আর লবণ কি সমুদ্রের জলে বা সমুদ্রে সঞ্চিত হতেই থাকছে। এভাবে সমুদ্রের জলে লবণের পরিমাণ বাড়তে বাড়তে সমুদ্রের জল লবণাক্ত হয়েছে, ঠিক আছে? দেখো, তো বর্তমানে এই স্থলভাগ বিধৌত লবণই হচ্ছে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস। যদি প্রশ্ন আসে যে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি, তাহলে যদি এই 4টা অপশানও থাকে, যদি থাকে, তাহলে উত্তর কি হবে, স্থলভাগ বিধৌত লবণ। এরপর 3 নম্বর উৎস দেখো, অগ্ন্যুৎপাত। দেখো, তোমরা আগেই জেনেছো যে সমুদ্র বা মহাসাগরের তলদেশে কিছু আগ্নেয়গিরি আছে, তাই তো? ওই আগ্নেয়গিরিগুলি থেকে কি হয়, অগ্ন্যুৎপাত হলে কি ম্যাগমা বেরিয়ে আসে, তাই তো? তো এই ম্যাগমা বা লাভার মধ্যে প্রচুর লবণ মিশ্রিত থাকে। তো ওই লবণ ম্যাগমা বা লাভায় যে লবণ মিশ্রিত আছে, সেই লবণ সমুদ্র জলে দ্রবীভূত হয়, ফলে সমুদ্র জল লবণাক্ত হয়। তো এর পরিমাণ কিন্তু খুব নগণ্য। এই অগ্ন্যুৎপাতের ভূমিকা সমুদ্র জল লবণাক্ত করার ক্ষেত্রে কিন্তু খুব নগণ্য। 4 নম্বর উৎস দেখো, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহাবশেষ। দেখো, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীরা যখন মারা যায়, তারা কি সমুদ্রের তলায় থিতিয়ে পড়ে। এবার প্রাণী বা উদ্ভিদের দেহেও কিছু লবণ থাকে, জৈব লবণ থাকে। এই লবণগুলো কি হয়, সমুদ্রের জলে কালক্রমে সমুদ্রের জলে দ্রবীভূত হয়ে সমুদ্রের জল লবণাক্ত হয়। তো এর পরিমাণও কিন্তু খুব নগণ্য। তাহলে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি বলছি, স্থলবিধৌত লবণ। তো এই হচ্ছে সমুদ্র জলের লবণতার উৎস। এবার আমরা দেখে নিয়ে চলো সমুদ্রের জলে কি পরিমাণে লবণ মিশ্রিত বা দ্রবীভূত অবস্থায় থাকে, ঠিক আছে? দেখো, সমুদ্রের জলে গড়ে লবণতার পরিমাণ, সমুদ্রের জলে গড় লবণতার পরিমাণ 35 সহস্রাংশ। কি বলছি, 35 সহস্রাংশ। আমরা শতাংশ জানি, তাই তো? শতাংশের চিহ্নটাও জানি, কি এই হচ্ছে শতাংশের চিহ্ন। শতাংশ মানে 100তে কত, ঠিক আছে? আর এই শতাংশের চিহ্নের মধ্যে যদি এখানে আরেকটা এরকম পুটলি দেই, তাহলে সেটা হয়ে গেল সহস্রাংশ, মানে কি যে হাজারে কত, ঠিক আছে? তাহলে 35 সহস্রাংশ মানে কি 1000 গ্রাম। 1000 গ্রাম সমুদ্র জলে গড়ে 35 গ্রাম লবণ থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলছি, 1000 গ্রাম সমুদ্র জলে গড়ে 35 গ্রাম লবণ থাকে। তার মানে 1 কেজি সমুদ্র জলে গড়ে 35 গ্রাম লবণ থাকে। তো যদি এটা 35 শতাংশ বলতাম, তাহলে এর মানে কি হতো, যে 100 গ্রাম জলে, তাই কি না, 35 গ্রাম লবণ থাকে। কিন্তু এটা শতাংশ নয়, এটা কি সহস্রাংশ। তার মানে গড়ে 1000 গ্রাম সমুদ্র জলে কত গ্রাম, 35 গ্রাম লবণ থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্ন আসে,
ঠিক আছে, যে সমুদ্র জলে গড় লবণতার পরিমাণ কত, 35 সহস্রাংশ। ঠিক আছে, আর এই যে সমুদ্রের জলে লবণ আছে, এই সমুদ্র জলে লবণ পরিমাপ করা হয় এই হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে, এবং বর্তমানে নিখুঁতভাবে স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতার পরিমাণ পরিমাপ করা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের লবণতা পরিমাপ করা হয়, তাহলে কি হাইড্রোমিটার, আর বর্তমানে নিখুঁতভাবে পরিমাপ করা হয় এই স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে আমরা দেখলাম যে সমুদ্র জলে গড় লবণতার পরিমাণ কত, 35 সহস্রাংশ, তাই তো, অর্থাৎ 1000 গ্রাম সমুদ্র জলে গড়ে 35 গ্রাম লবণ থাকে, তাই তো, মানে 1 কেজি সমুদ্র জলে গড়ে 35 গ্রাম লবণ থাকে, তাই তো। তো এটা তো গড় হিসাব, তাই কি না? সব সমুদ্রেই এই 35 গ্রাম পাওয়া যাবে বা 35 সহস্রাংশ হবে তা কিন্তু নয়, যেহেতু গড় হিসাব, তার মানে কোনো কোনো সমুদ্রে এই 35-এর থেকে বেশি হতে পারে, আবার কোনো কোনো সাগর মহাসাগরে কি হবে, এই 35-এর চেয়েও কমও হতে পারে, যেহেতু 35টা কি গড় হিসাব, তাই তো। এবার দেখো কোন সাগর মহাসাগরে, কোন সাগর মহাসাগরে এই লবণতার পরিমাণ কত। দেখো প্রশান্ত মহাসাগরে গড় লবণতার পরিমাণ 34 সহস্রাংশ, মুখস্থ করতে হবে কিন্তু। তার মানে দেখো স্বাভাবিক বা গড় যেটা তার চেয়ে কিন্তু কম, তাই কি না? আবার দেখো আটলান্টিক মহাসাগরে গড় লবণতার পরিমাণ 35.67 সহস্রাংশ। ভারত মহাসাগরে গড় লবণতার পরিমাণ 35 সহস্রাংশ, তাই তো। তাহলে এই তিনটা যদি দিয়ে, মানে এই তিনটা মহাসাগরের নাম দিয়ে যদি প্রশ্ন হয় এর মধ্যে কোন মহাসাগরের লবণতার পরিমাণ কম, তাহলে উত্তর কি হবে, প্রশান্ত মহাসাগর। ফলে এই তিনটা কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো, তো এইগুলো মহাসাগর। এবার মহাসাগরের মধ্যে কি বিভিন্ন সাগর আছে, তাই তো। এবার কোন সাগরে লবণতার পরিমাণ কত, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আমি সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, তো যে মহাসাগরগুলোতে লবণতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি, মানে 35 সহস্রাংশের চেয়ে বেশি, সেগুলো কি দেখো। দেখো স্বাভাবিকের চেয়ে বেশি লবণ দেখা যায় লোহিত সাগরের গড় লবণতার পরিমাণ 34 থেকে 41 সহস্রাংশ। এরপরে পারস্য উপসাগরের লবণতার পরিমাণ 37 থেকে 38 সহস্রাংশ। ভূমধ্য সাগরে, এটা কিন্তু মুখস্থ করবে, ভূমধ্য সাগরে লবণতার পরিমাণ 37 থেকে 39 সহস্রাংশ। মরুসাগরে লবণতার পরিমাণ দেখো 237 সহস্রাংশ, ঠিক আছে। মরুসাগরে লবণতার পরিমাণ কত, দেখো কতটা বেশি। তো মরুসাগরে লবণতার পরিমাণ এতটা বেশি হওয়ায় এই জলের ঘনত্ব খুব বেশি, লবণতা বেশি বলে জলের ঘনত্ব বেশি, এই জন্য মরুসাগরে কোনো জিনিসই ডুবে যায় না, সব জিনিস ভেসে থাকে, ঠিক আছে। আর এই জন্য এই মরুসাগরে কোনো উদ্ভিদ বা প্রাণী বসবাস করে না, জন্মাতে পারে না, এই জন্য মরুসাগরকে মৃতের সাগর বলা হয়। এই মরুসাগর কোথায় আছে? ইসরায়েল ও জর্ডন সীমান্তে একটা হ্রদ, কিন্তু ইসরায়েল ও জর্ডন সীমান্তে একটা হ্রদের নাম হচ্ছে মরুসাগর, আর মরুসাগরকেই বলা হয় মৃতের সাগর। এটা কিন্তু প্রশ্ন হতে পারে, মৃতের সাগর কাকে বলে, তাহলে কি হবে, মরুসাগর, মেরু সাগর নয় কিন্তু মরুসাগর, ঠিক আছে। আর দেখো ভ্যানগুলু হ্রদে লবণতার পরিমাণ 330 সহস্রাংশ। তাহলে সবচেয়ে বেশি লবণতা দেখা যায় এই ভ্যানগুলু হ্রদে। যদি প্রশ্ন হয় যে পৃথিবীর কোথাকার জলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে উত্তর কি হবে, ভ্যানগুলু হ্রদ, ঠিক আছে। এবার দেখো, তাহলে এগুলো কি হলো, যে স্বাভাবিকের চেয়ে লবণতার পরিমাণ বেশি। এবার স্বাভাবিকের চেয়ে লবণতার পরিমাণ কম কোন মহাসাগরে দেখা যায়, দেখো, বা কোন সাগরে দেখা যায়, দেখো স্বাভাবিকের চেয়ে কম বেরিং সাগরে লবণতার পরিমাণ 28 থেকে 33 সহস্রাংশ। জাপান সাগরে লবণতার পরিমাণ 30 থেকে 34 সহস্রাংশ। আন্দামান সাগরে লবণতার পরিমাণ 30 থেকে 32 সহস্রাংশ। বাল্টিক সাগরে লবণতার পরিমাণ 3 থেকে 15 সহস্রাংশ। আর কাস্পিয়ান সাগরে লবণতার পরিমাণ 3 থেকে 13
সহস্রাংশ। তাহলে এই সাগরগুলোতে কি লবণতার পরিমাণ গড় মানের চেয়ে কম, মানে স্বাভাবিকের চেয়ে কম। তো যদি প্রশ্ন হয় যে কোন সাগরে লবণতার পরিমাণ সবচেয়ে কম, এখানে মনে করো এই অপশানগুলো আছে, তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, কাস্পিয়ান সাগরে লবণতার পরিমাণ কত, 3 থেকে মাত্র 13 সহস্রাংশ। এবার দেখো সমুদ্রের জলে কি কি লবণ পাওয়া যায়। ঠিক আছে, দেখো এই 1884 সালে এই চ্যালেঞ্জার নামে একটি জাহাজ নিয়ে সমুদ্র বিজ্ঞানীরা সমুদ্রে অভিযান করে। যে অভিযানটার নামেই হয়েছিল এই জাহাজের নামে, চ্যালেঞ্জার অভিযান। এই চ্যালেঞ্জার অভিযান কি জন্য করে, সমুদ্রের বিভিন্ন বিষয়, বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা করার জন্য এই অভিযান করা হয়। কি অভিযান? চ্যালেঞ্জার অভিযান। ঠিক আছে, কত সালে? 1884 সালে। ঠিক আছে, তো এই চ্যালেঞ্জার অভিযানের সময় সমুদ্র বিজ্ঞানী দিতমার সমুদ্র জলের রাসায়নিক বিশ্লেষণ করে মোট 47 রকমের লবণের সন্ধান পান। কত রকমের লবণ? 47 রকমের লবণের সন্ধান পান। এর মধ্যে তিনি 7 রকম লবণকে প্রধান বলেছেন। 47-এর মধ্যে 7 রকম লবণকে প্রধান লবণ বলেছেন। সেই 7 রকম লবণ কি কি দেখো। 1 নম্বর সোডিয়াম ক্লোরাইড, 2 নম্বর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, 3 নম্বর ম্যাগনেসিয়াম সালফেট, 4 নম্বর ক্যালসিয়াম সালফেট, 5 নম্বর পটাশিয়াম সালফেট, 6 নম্বর ক্যালসিয়াম কার্বনেট, 7 নম্বর ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তো এই 7টি লবণকে তিনি প্রধান লবণ বলেছেন। ঠিক আছে, তো এই 7টি লবণের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে দেখো, সবচেয়ে বেশি পরিমাণে আছে কি সোডিয়াম ক্লোরাইড। এটা কিন্তু খুব প্রশ্ন হয়। ঠিক আছে, দেখো সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কত আছে, 27.213 সহস্রাংশ। আর শতাংশ যদি বলি কত, 77.8 শতাংশ। দুটাই কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে প্রশ্ন হয় সমুদ্রের জলে কোন লবণের পরিমাণ সবচেয়ে বেশি, তার উত্তর কি হবে, সোডিয়াম ক্লোরাইড। সহস্রাংশ বললে কত, 27.213 সহস্রাংশ, আর শতাংশ বললে 77.8 শতাংশ। ঠিক আছে, দ্বিতীয় স্থানে আছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কত, 3.807 সহস্রাংশ। শতাংশ বললে 10.9 শতাংশ। ঠিক আছে, বাকিগুলোর মান আমি আর লিখলাম না। ঠিক আছে, তার মানে বাকিগুলোর কি এর চেয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের চেয়েও কম। ঠিক আছে, তোমরা বইয়ে হয়তো তোমাদের পেয়ে যাবে, তোমরা বই থেকে এক ঝলক দেখে নিতে পারো। সবগুলো মুখস্থ বা মনে রাখার প্রয়োজন নেই। যদি ওই সোডিয়াম ক্লোরাইড এটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছি, যে সমুদ্র জলে কোন লবণের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে উত্তর কি হবে, সোডিয়াম ক্লোরাইড। আমাদের যেটা খাদ্য লবণ, আমরা যে লবণ খাই সেই লবণ, তাই তো, আমাদের খাদ্য লবণের নাম কি সোডিয়াম ক্লোরাইড। এবার আমরা দেখে নিয়ে চলো যে কোনো সমুদ্রে লবণতার পরিমাণ বেশি, আবার কোনো সমুদ্রে লবণতার পরিমাণ কম হয় কেন, অর্থাৎ সমুদ্র জলের এই লবণতার তারতম্যের কারণগুলি কি কি। ঠিক আছে, দেখো তো সমুদ্র জলে লবণতার তারতম্যের প্রধান কারণ বা প্রধান নিয়ন্ত্রক হচ্ছে এই বাষ্পীভবনের পরিমাণ। এটা খুব সহজ। কীরকম দেখো, যে সমুদ্রে যত বেশি পরিমাণে জল বাষ্প হবে, সেই সমুদ্রে লবণতার পরিমাণ তত বেশি হবে। খুব স্বাভাবিক, কারণ বাষ্প বেশি হওয়া মানে যত বাষ্প বেশি হবে জলের পরিমাণ তত কমে যাবে, সমুদ্রে জলের পরিমাণ তত কমবে। কিন্তু কি লবণ তো একই থাকবে, লবণের পরিমাণ একই থাকবে, কারণ সমুদ্রের জল বিশুদ্ধ জল, শুধু বাষ্প হয়, লবণ বাষ্প হয় না। তার মানে বাষ্পীভবন যত বেশি হবে জলের পরিমাণ তত কমবে, সমুদ্রের জলের পরিমাণ তত হ্রাস পাবে, কমবে, কিন্তু লবণের পরিমাণ একই থাকবে। এই জন্য বাষ্পীভবন যত বেশি হবে সমুদ্র জলে লবণতার পরিমাণ তত বাড়বে, লবণতার পরিমাণ তত বেশি হবে, তাই তো। আবার বাষ্পীভবন যত কম হবে, সমুদ্রে বাষ্পীভবন বা বাষ্প যত কম হবে, সেই সমুদ্রের লবণতার পরিমাণও তত কম হবে। তার মানে সমুদ্র জলে লবণতার সঙ্গে বাষ্পীভবনের সম্পর্ক কি, সমানুপাতিক সম্পর্ক।
সমানুপাতিক সম্পর্ক। বাষ্পীভবন বেশি হলে লবণতার পরিমাণও বেশি হবে, বাষ্পীভবন কম হলে লবণতার পরিমাণও কম হবে। এবার কোনো সমুদ্রে বাষ্পীভবন কতটা হবে সেটা আবার কতগুলি বিষয়ের উপর নির্ভর করে, ঠিক আছে? যেমন দেখো, একটা হচ্ছে উষ্ণতা। এটা খুব স্বাভাবিক যে উষ্ণতা যদি বেশি হয়, কোনো সমুদ্র এলাকার উষ্ণতা বেশি হলে বাষ্পীভবন বেশি হবে। 2 নম্বর হচ্ছে আর্দ্রতা। দেখো, যদি আর্দ্রতা বেশি হয়, বায়ুতে আর্দ্রতা বেশি থাকলে বাষ্পীভবন কম হবে, আর্দ্রতা কম থাকলে বাষ্পীভবন বেশি হবে। আর একটা হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্রের উপর দিয়ে যত বেশি বায়ু প্রবাহিত হবে, বাষ্পীভবনের পরিমাণ তত বেশি হবে। সমুদ্রের উপর দিয়ে বায়ু যত কম প্রবাহিত হবে, বাষ্পীভবনের পরিমাণ তত কম হবে। এরপর এই 2 নম্বর কারণ দেখো, অধঃক্ষেপণের পরিমাণ। আর এই অধঃক্ষেপণ মানে কি? অধঃক্ষেপণ মানে হচ্ছে বৃষ্টিপাত ও তুষারপাত। এটাও খুব সহজ, যে যদি সমুদ্রে এই অধঃক্ষেপণের পরিমাণ বেশি হয়, মানে বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ বেশি হয়, তাহলে কি হবে? সমুদ্রে জলের পরিমাণ বাড়বে, আর সমুদ্রে জলের পরিমাণ বাড়লে কি হবে? লবণতার পরিমাণ হ্রাস পাবে, তাই তো? তার মানে এই অধঃক্ষেপণের পরিমাণ বা বৃষ্টিপাত তুষারপাত বেশি হলে লবণতার পরিমাণ কমে, আর এই অধঃক্ষেপণের পরিমাণ যদি কম হয়, অর্থাৎ বৃষ্টিপাত ও তুষারপাতের পরিমাণ যদি কম হয়, তাহলে লবণতার পরিমাণ বেশি হবে। তার মানে এই অধঃক্ষেপণের সাথে লবণতার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, তাই কি না? যে অধঃক্ষেপণের পরিমাণ বেশি হলে লবণতার পরিমাণ কম হয়, আবার অধঃক্ষেপণের পরিমাণ কম হলে লবণতার পরিমাণ বেশি হয়, ঠিক আছে? এরপর দেখো 3 নম্বর, নদী বাহিত জলের সরবরাহ। দেখো, এই যে স্থলভাগের উপর দিয়ে যে নদীগুলো বাহিত হয়, সেগুলো সব কি হয়? কোনো না কোনো সমুদ্রে গিয়ে পতিত হয়, তাই তো? তাহলে কোনো সমুদ্রে যত বেশি সংখ্যক নদী গিয়ে মিশবে, সেই সমুদ্রে কি হবে? জলের পরিমাণ তত বাড়বে, তাই তো? জলের পরিমাণ বাড়া মানে কি হবে? লবণতার পরিমাণ কম হবে, তাই তো? এই জন্য যে সমুদ্রে যত বেশি সংখ্যক নদী গিয়ে মিলিত হয়, সেই সমুদ্রের লবণতার পরিমাণ কম হয়। আর যদি কোনো সমুদ্রে নদী গিয়ে মিলিত না হয়, তাহলে সেই সমুদ্রের লবণতার পরিমাণ বেশি হয়। এই জন্য দেখবে নদী মোহনাগুলিতে, বড় বড় নদীর মোহনাগুলিতে, ব্রহ্মপুত্র বলো, গঙ্গা বলো, আমাজন, মিসিসিপি, এইসব নদীগুলির মোহনার সমুদ্রে লবণতার পরিমাণ কম হয়। এবার তোমরা এই 4 নম্বর কারণ দেখো, সমুদ্র জলের অবাধ মিশ্রণ। বিষয়টা কিরকম দেখো, তোমরা এই ম্যাপটা লক্ষ্য করো তো, ম্যাপটা বুঝতেই পারছো। এই মাঝখানের এটা কি আটলান্টিক মহাসাগর, তাই তো? এখানে কি আছে? সুমেরু মহাসাগর। এখানে কি আছে? কুমেরু মহাসাগর, তাই তো? তার মানে দেখো, এই আটলান্টিক মহাসাগরের জল সুমেরু আর কুমেরু মহাসাগরের জলের সঙ্গে কি মিশ্রিত হতে পারছে, তাই তো? অবাধে মিশতে পারছে, তাই কি না? ফলে কি হচ্ছে? যদি অবাধে মিশতে পারে, তাহলে লবণতার পরিমাণ হ্রাস পায়। ক্লিয়ার? তো সমুদ্র জলের যদি অবাধ মিশ্রণ হয়, তাহলে সেই সমুদ্রে লবণতার পরিমাণ কম হয়। আবার এখানে দেখো, এটা ভূমধ্য সাগর। তাহলে ভূমধ্য সাগরে দেখো, এই 4 দিকটা, এই 3 দিকটাই কি আছে? স্থলভাগ দ্বারা আবদ্ধ আছে, তাই কি না? শুধুমাত্র এই জিব্রাল্টার প্রণালী, এইটুকু অংশ দিয়ে, এটা কি জিব্রাল্টার প্রণালী, এইটুকু অংশ দিয়ে ভূমধ্য সাগরের সঙ্গে যোগাযোগ আছে, তাই তো? তো এই ভূমধ্য সাগরের কি 3 দিক বা প্রায় সব দিকই স্থলভাগ দ্বারা বেষ্টিত হওয়ায় অন্য সাগর বা মহাসাগরের জলের সাথে কি অবাধে মিশতে পারছে না, তাই কি না? কারণ মাত্র এইটুকু জায়গা আছে এক সাগরের সাথে আরেক সাগরের মিশে যাওয়ার জন্য, তাই তো? ফলে ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের সাথে কিন্তু কি অবাধে মিশতে পারছে না। আর পারছে না বলেই কি বলতো, না পারলে কি হয়? লবণতার পরিমাণ বেশি হয়। এই জন্য এই ভূমধ্য সাগরের লবণতার পরিমাণ এই আটলান্টিক মহাসাগরের তুলনায় বেশি। কেন? কারণ আটলান্টিক মহাসাগর কি সুমেরু আর কুমেরু মহাসাগরের জলের সাথে মিশতে পারছে, কিন্তু ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের সঙ্গে মিশতে পারছে না। এই জন্য আটলান্টিক মহাসাগরের তুলনায় ভূমধ্য সাগরের জলে লবণতার পরিমাণ বেশি। এরপর 5 নম্বর কারণ দেখো, হিমশৈলের গলন। হিমশৈল কি আমরা জানি, তাই কি না? যে মহাদেশীয় যে হিমবাহগুলি আছে, যে বিশাল বরফ স্তূপ মহাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে এসে মিলিত হয়,
এবং সমুদ্র মিলিত হয়ে ওই বরফ স্তূপগুলি সমুদ্রের জলে ভাসতে থাকে। তো ওই বরফ স্তূপ, বিশাল বরফ স্তূপ সমুদ্রের জলে ভাসতে থাকলে সেটাকে বলা হয় কি হিমশৈল, তাই তো। এবারে হিমশৈল এই উচ্চ অক্ষাংশের দিকে এইসব জায়গায় সমুদ্রে প্রচুর হিমশৈল চলে আসে, মানে বিশাল আকার বরফ স্তূপ চলে আসে। এবার এই হিমশৈলগুলো যেখানে গলবে, আর হিমশৈলের যে বরফ গলে যে জল হয় সেই জল কি স্বাদু জল, তাই তো। ফলে এই হিমশৈলগুলো যেখানে এসে গলে যায় সেখানে সমুদ্রে জলের পরিমাণ বেড়ে যায়, তাই তো। ফলে লবণতার পরিমাণ কমে যায়। তো এই জন্য এই সুমেরু আর কুমেরু মহাসাগরে হিমশৈল এসে মিলিত হয়, ওকে। আর এই হিমশৈল মিলিত হলে হিমশৈলের বরফ বা হিমশৈল গলে গিয়ে জলের পরিমাণ বৃদ্ধি পায়। এই জন্য সুমেরু ও কুমেরু সমুদ্রের মহাসাগরের লবণতার পরিমাণ কম। এবার দেখো, সমুদ্র জলে লবণতার এই তারতম্যকে আমরা দুরকমভাবে বিচার করতে পারি। কীরকম দেখো, তো এটা আটলান্টিক মহাসাগর, তাই তো। তো আমরা যদি দেখি যে আটলান্টিক মহাসাগরের জলের পৃষ্ঠ বরাবর এখানে একরকমের লবণতা হবে, এখানে একরকমের লবণতা হবে, এখানে একরকমের লবণতা হবে। তার মানে দেখো, সমুদ্রের পৃষ্ঠ বরাবর, তাই কিনা, সমুদ্রের জল পৃষ্ঠ বরাবর লবণতার পরিমাণ বিভিন্ন হয়, তাই তো। এটা মনে করো সমুদ্রের পৃষ্ঠ, তাহলে এখানে একরকম হবে, এখানে একরকম হবে, এখানে একরকম হবে। তাহলে এই যে পৃষ্ঠ বরাবর লবণতার এই যে তারতম্য হয়, এটাকে বলে লবণতার অনুভূমিক বন্টন। কি বলছি? লবণতার অনুভূমিক বন্টন, ঠিক আছে। আবার কি হয় দেখো, তাহলে এটা সমুদ্রের পৃষ্ঠ মনে করো, আর এটা কি সমুদ্রের গভীরতা, তাই তো, গভীরতার দিক। এবার সমুদ্রের গভীরের দিকে, ঠিক আছে, এখানে একরকম লবণতা হয়, এখানে একরকম লবণতা হয়, এখানে আরেক রকম লবণতা হয়, ঠিক আছে। তার মানে কি গভীরতার দিকেও লবণতার তারতম্য হয়, তাই তো। তো এই গভীরতার দিকে লবণতার এই তারতম্যকে উলম্ব লবণতার, সমুদ্র জলের লবণতার উলম্ব বন্টন বলা হয়, ঠিক আছে। তো এবার এই অনুভূমিক বন্টন আর উলম্ব বন্টন কেমন সেটা দেখে নাও। দেখো, এই হচ্ছে মনে করো নিরক্ষরেখা, ঠিক আছে। তো নিরক্ষরেখার পার্শ্ববর্তী অঞ্চলকে আমরা কি বলি? নিরক্ষীয় অঞ্চল, তাই তো। তো মোটামুটি এই 20 ডিগ্রি পর্যন্ত, এই উত্তরে 20 ডিগ্রি অক্ষরেখা, দক্ষিণে 20 ডিগ্রি অক্ষরেখা, তো এই মাঝখানের এইটুকু অংশ কি নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে লবণতার পরিমাণ হয় 35 সহস্রাংশ। কত? 35 সহস্রাংশ। দেখো, তাহলে নিরক্ষীয় অঞ্চলে জলের লবণতার পরিমাণ কত? 35 সহস্রাংশ। আবার দেখো, এই 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, এই যে এইটুকু অংশ, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, এইটুকু অক্ষরেখার মধ্যে, মানে এইটুকু অংশকে কি বলা হয়? ক্রান্তীয় অঞ্চল বলা হয়। কি বলা হয়? ক্রান্তীয় অঞ্চল, তাই তো। তো এই ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ 37 সহস্রাংশ। কত? 37 সহস্রাংশ, ঠিক আছে। আবার উচ্চ অক্ষাংশে, মানে 40 ডিগ্রির পরে উচ্চ অক্ষাংশে লবণতার পরিমাণ গড়ে প্রায় 33 সহস্রাংশ। ক্লিয়ার? দেখো, তাহলে এখানে এই নিরক্ষীয় অঞ্চলে লবণতার পরিমাণ কত? 35 সহস্রাংশ। ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ কত? 37 সহস্রাংশ। আর উচ্চ অক্ষাংশে কত? 33 সহস্রাংশ। তাহলে অনুভূমিক বন্টন যদি আমরা দেখি, তাহলে অনুভূমিক বন্টনের বিচারে সমুদ্রের কোন অংশ লবণতার পরিমাণ সবচেয়ে বেশি? কোন অংশে? এই ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি। কত? 37 সহস্রাংশ। কিন্তু দেখো, এই নিরক্ষীয় অঞ্চলে লবণতার পরিমাণ বেশি হওয়ার কথা ছিল। কেন? কারণ নিরক্ষীয় অঞ্চলে কি উষ্ণতা সবচেয়ে বেশি, তাই তো। সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি, তাই তো। নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি। আর আমরা জেনেছিলাম যে বাষ্পীভবনের পরিমাণ যত বেশি হবে, লবণতার পরিমাণ তত বেশি হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হচ্ছে, তাই তো, লবণতার পরিমাণ বেশি হওয়ার কথা। কিন্তু কি আছে? লবণতার পরিমাণ কম। কত? 35 সহস্রাংশ, তাই তো। কেন? তার কারণ হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবন যেরকম বেশি, তেমনি নিরক্ষীয় অঞ্চলে কি হয়? প্রায় প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত ঘটে, তার মানে অধক্ষেপণের পরিমাণও বেশি। তাহলে নিরক্ষীয় অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ যেমন বেশি, তেমনি কি অধক্ষেপণের পরিমাণও বেশি, মানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে লবণতার পরিমাণ কম।
ঠিক আছে। আবার ক্রান্তীয় অঞ্চলে দেখো, ক্রান্তীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বাষ্পীভবনের পরিমাণ ক্রান্তীয় অঞ্চলে কম, ফলে ক্রান্তীয় অঞ্চলে কি হওয়ার কথা ছিল, লবণতার পরিমাণ নিরক্ষীয় অঞ্চলের তুলনায় কম হওয়ার কথা ছিল, কিন্তু কি আছে, ক্রান্তীয় অঞ্চলে বেশি আছে। কেন? তার কারণ হচ্ছে এই ক্রান্তীয় অঞ্চলে বাষ্পীভবন হচ্ছে, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মতো অত বৃষ্টিপাত হয় না, মানে অদক্ষেপণের পরিমাণ কম। এই জন্য ক্রান্তীয় অঞ্চলে কি, ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ বেশি। এটুকু বোঝা গেল। তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন অঞ্চলে, সমুদ্রের কোন অঞ্চলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি, তার উত্তর কি হবে, ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ সবচেয়ে বেশি। ঠিক আছে। আবার এই মেরু অঞ্চলে, উচ্চ অক্ষাংশে লবণতার পরিমাণ কম। কেন কম? তার কারণ হচ্ছে উচ্চ অক্ষাংশে কি শীতল, তাই তো, শীতল বলে কি, উচ্চ অক্ষাংশ শীতল বলে কি বাষ্পীভবনের পরিমাণ খুব কম। তাহলে উচ্চ অক্ষাংশে বাষ্পীভবনের পরিমাণ কম, এই জন্য লবণতার পরিমাণও কম, তাই তো। আবার কি উচ্চ অক্ষাংশে কি, এখানে কি বলেছিলাম, হিমশৈলগুলো এসে গলিত হয়, তাই তো, হিমশৈলগুলো গলে যায়। তো হিমশৈল গলে যায় বলে কি ক্রান্তীয় অঞ্চলে কি জলের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য উচ্চ অক্ষাংশে বা মেরু অঞ্চলের দিকে লবণতার পরিমাণ কম হয়। এরপর দেখো, সমুদ্রের গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লবণতার কীরকম পরিবর্তন ঘটে, বা উলম্বভাবে লবণতার বন্টন কীরকম হয়। ঠিক আছে। দেখো এই ছবিটা ভালো করে লক্ষ্য করো। দেখো এটা মনে করো সমুদ্রের পৃষ্ঠ, সমুদ্রের জলতল, সমুদ্র পৃষ্ঠ, এটা গভীরতার দিক। এইটুকু মনে করো 200 মিটার গভীরতা, এইটুকু 1000 মিটার গভীরতা। ঠিক আছে, এখানে 1000 মিটার গভীরতা। এটা মনে করো উচ্চ অক্ষাংশ, মেরু অঞ্চলের দিক, এটা মেরু অঞ্চল উচ্চ অক্ষাংশের দিকে, আর এই দিকটা মনে করো নিরক্ষীয় অঞ্চল বা নিম্ন অক্ষাংশ। ঠিক আছে, তাহলে এদিকে মেরু অঞ্চল, এদিকে নিরক্ষীয় অঞ্চল, মানে এদিকটা উচ্চ অক্ষাংশ, এটা নিম্ন অক্ষাংশ। ঠিক আছে। দেখো তাহলে এই যে এটা, এখানে লবণের পরিমাণ যেহেতু উচ্চ অক্ষাংশ 33 সহস্রাংশ, নিরক্ষীয় অঞ্চলের দিকে বাড়ছে, মানে এদিক থেকে এদিকে লবণতার পরিমাণ বাড়ে। 33 সহস্রাংশ, 34 সহস্রাংশ, 35 সহস্রাংশ, 36 সহস্রাংশ, 37 সহস্রাংশ। তাহলে সমুদ্র পৃষ্ঠে এখানে কত লবণতা, 33 সহস্রাংশ, এখানে কত 34 সহস্রাংশ, এখানে কত 35 সহস্রাংশ, এখানে কত 36 সহস্রাংশ, এখানে 37 সহস্রাংশ। তাহলে এটা কি হলো, এটা অনুভূমিক বন্টন, একই সমুদ্র পৃষ্ঠের এক এক জায়গায় লবণতার পরিমাণ এক এক রকম। ঠিক আছে। এবার দেখো, এবার উচ্চক্ষাংশে যদি আমরা সমুদ্রের গভীরের দিকে যাই, দেখো এই 200 মিটার, এই যে এই পর্যন্ত দেখো লবণতা একই থাকছে, এটা লবণতা রেখা। তাহলে এখানে 33 সহস্রাংশ, এখানেও গিয়ে 33 সহস্রাংশ। ঠিক আছে। আবার নিম্ন অক্ষাংশে এখানে লবণতার পরিমাণ প্রায়, মানে সমুদ্রের পৃষ্ঠে কত 37 সহস্রাংশ। আবার এই 200 মিটার গভীরতায় দেখো এখানেও গিয়ে 37, প্রায় 37 সহস্রাংশই। ঠিক আছে। এরপর দেখো হঠাৎ করে লবণতার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই কি না। দেখো যখন এখানে এসে পৌঁছালো তখন কত 34 সহস্রাংশ, যখন এখানে এসে পৌঁছালো কত 35 সহস্রাংশ। তার মানে 33 থেকে যত গভীরতার দিকে যাচ্ছি তত লবণতার পরিমাণ বাড়ছে, তাই কি না। কোথায়, এটা কোথায়, নিম্ন অক্ষাংশের ক্ষেত্রে। তাহলে উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে মেরু অঞ্চলের দিকে, মেরু অঞ্চলের দিকে যত গভীরতা বাড়বে, 200 মিটার গভীরতা পর্যন্ত লবণতা মোটামুটি একই থাকে, এরপরে হঠাৎ করে লবণতার পরিমাণ বৃদ্ধি পায়। কারণ এখানে আসলে কত 34 সহস্রাংশ, এখানে 35 সহস্রাংশ, এখানে কত 33 সহস্রাংশ বৃদ্ধি পাচ্ছে। উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে গভীরতা যত বাড়বে লবণের পরিমাণ তত বাড়বে। ঠিক আছে। এবার নিম্ন অক্ষাংশ মানে নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি, এখানে কত আছে 37 সহস্রাংশ, তাই তো। দেখো এবার 200 মিটার গভীরতায় প্রায় কত আছে 37 সহস্রাংশই আছে, তাই কি না। এবার দেখো এদিকে আসছে, মানে এখানে আসলো কত হলো, এই গভীরতায় কত হলো 36 সহস্রাংশ। এবার এখানে চলে আসলো কত হলো 35 সহস্রাংশ প্রায়, তাই তো। তার মানে এই নিম্ন অক্ষাংশের দিকে, তাই তো, কি হচ্ছে, যত গভীরতা বাড়ছে লবণের পরিমাণ তত কমছে, কারণ ছিল কত 37, হচ্ছে কত 35। ঠিক আছে। তার মানে আমরা কি দেখছি, যে গভীরতা বাড়লে লবণের পরিমাণ কি, লবণতার পরিমাণ বাড়তেও পারে কমতেও পারে, তাই তো। উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে কি হবে, গভীরতা বাড়লে লবণের পরিমাণ বাড়বে,
আর নিরক্ষীয় অঞ্চল বা নিম্ন অক্ষাংশের ক্ষেত্রে কি হবে, গভীরতা বাড়লে কি লবণতার পরিমাণ কমবে। তাই তো এবার দেখা যায়, দেখো যে এই যে 200 থেকে 1000 মিটার এইটুকু অংশের মধ্যে লবণতার দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে, এই ক্ষেত্রে কি হচ্ছে, লবণতার পরিমাণ কমছে। এরপরে 1000 মিটার গভীরতার পরে গিয়ে কিন্তু কি বলতো, 1000 মিটার গভীরতার পরে গিয়ে কিন্তু লবণতা একই থাকে। নিরক্ষীয় অঞ্চলেও যা হয় মেরু অঞ্চলেও তাই হয়। তার মানে এই যে এইটুকু অংশে 200 থেকে 1000 মিটার গভীরতার মধ্যে লবণতার এই যে দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে সমুদ্র জলের এই স্তরটাকে 200 থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত এই স্তরটাকে বলা হয় হ্যালোক্লাইন স্তর। কি বলছি, হ্যালোক্লাইন স্তর। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, প্রশ্ন হতে পারে। তাহলে হ্যালোক্লাইন স্তর কোনটা, যে 200 মিটার থেকে 1000 মিটার গভীরতার মধ্যে সমুদ্র জলের দ্রুত লবণতার হ্রাস বৃদ্ধি ঘটে। তাই তো, বৃদ্ধি ঘটতে পারে, হ্রাস ঘটতে পারে। উচ্চ অক্ষাংশে হলে কি হবে, বৃদ্ধি ঘটবে, নিম্ন অক্ষাংশে হলে কি হবে, হ্রাস ঘটবে। তাই তো, তাহলে এই যে এই স্তরটাতে লবণতার দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটছে, এই স্তরটাকেই বলা হয় হ্যালোক্লাইন স্তর। এবার আমরা লবণতার আঞ্চলিক বন্টন দেখে নিই। তার মানে কিছু সাগর উপসাগরের লবণতা কিরকম সেটা দেখে নিই। দেখো এই যে এই সাগরটার নাম কি, ভূমধ্য সাগর। তাই তো, তো ভূমধ্য সাগর কোন মহাসাগরের প্রান্তদেশীয় সাগর, কোনটা, এটা কি আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সঙ্গে ভূমধ্য সাগরের যোগ আছে। তাই তো, তো এই আটলান্টিক মহাসাগরের লবণতার পরিমাণ কত, গড় পরিমাণ কত, 35.67 সহস্রাংশ। কিন্তু দেখো এই আটলান্টিকের এই প্রান্তদেশীয় সাগর হচ্ছে ভূমধ্য সাগর, এর লবণতার পরিমাণ গড় পরিমাণ প্রায় 40 সহস্রাংশ। তার মানে আটলান্টিক মহাসাগর অপেক্ষা ভূমধ্য সাগরের লবণতার পরিমাণ বেশি। তাই তো, কেন বেশি, তার কারণ হচ্ছে দেখো যে এই আটলান্টিক মহাসাগর, আগেও কিছুটা বলেছি, কি এই সব দিক দিয়ে কি স্থলভাগ দ্বারা বেষ্টিত। তাই তো, ফলে এই আটলান্টিক মহাসাগরের সাথে বা অন্য মহাসাগরের সাথে এই ভূমধ্য সাগরের জলের অবাধ মিশ্রণ হতে পারে না, এটা একটা। আবার কি দেখো যে এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীতে এখানে একটা নিমগ্ন শৈলশিরা আছে, সমুদ্রের তলায় পাহাড় আছে। পাহাড় থাকাতে এই আটলান্টিক মহাসাগরের জল ভূমধ্য সাগরের জলের সাথে অবাধে মিশ্রিত হতে পারে না। ঠিক আছে, আরেকটা কারণ হচ্ছে যে এই ভূমধ্য সাগরে নীল নদ ছাড়া আর বড় কোনো নদী এসে মিলিত হয়নি। তো বড় কোনো নদী এসে মিলিত হয়নি, ফলে নদীবাহিত জলের যোগানের পরিমাণ কম। এই জন্য আটলান্টিক সাগর অপেক্ষা ভূমধ্য সাগরের লবণতার পরিমাণ বেশি। এরপর দেখো এই যে এই সাগরটা, এটার নাম কি, লোহিত সাগর। তাই তো, এবার এই মহাসাগরটার নাম কি, এই মহাসাগরটার নাম কি, ভারত মহাসাগর। তাহলে লোহিত সাগর কি, ভারত মহাসাগরের প্রান্তদেশীয় সাগর। তাই তো, তো এই ভারত মহাসাগরের লবণতার পরিমাণ কত, গড় লবণতার পরিমাণ 35 সহস্রাংশ। তাই তো, কিন্তু এই লোহিত সাগরের লবণতার পরিমাণ, গড় লবণতার পরিমাণ 41 সহস্রাংশ। তার মানে এই ভারত মহাসাগরের তুলনায় কি লোহিত সাগরের লবণতার পরিমাণ বেশি। কেন বেশি, তার কারণ হচ্ছে দেখো এই লোহিত সাগর কি স্থলভাগ দ্বারা বেষ্টিত, এদিকেও স্থলভাগ, এদিকেও স্থলভাগ, তাই কি না, শুধুমাত্র এখানে ভারত মহাসাগরের সঙ্গে যোগ আছে। তাই তো, ফলে কি হচ্ছে, লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জলের সাথে অবাধে মিশ্রিত হতে পারছে না। এই জন্য লোহিত সাগরের লবণতার পরিমাণ বেশি, এটা একটা। আবার কি দেখো যে এটা এখানে আছে আরব মরুভূমি, এখানে আছে এদিকে সাহারা মরুভূমি। তাহলে মরুভূমি হওয়াতে এখানে কি বলতো, বৃষ্টিপাতের পরিমাণ কম। কি বলছি, এই এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম, ফলে লোহিত সাগরে কি বৃষ্টির জল খুব কম পরিমাণে মিশ্রিত হয়, বৃষ্টিপাত যেহেতু কম, এই জন্য লবণতার পরিমাণ বেশি। তাছাড়াও এই লোহিত সাগরে বড় কোনো নদী এসে মিলিত হয়নি, আর বড় নদী এসে মিলিত হয়নি বলেও কি লোহিত সাগরে লবণতার পরিমাণ বেশি। এরপর দেখো এই যে এই অংশটা, এটা হচ্ছে পারস্য উপসাগর। আর এই পারস্য উপসাগর কিন্তু এখন বহুল চর্চিত বিষয়, কারণ এখানে আছে হরমুজ প্রণালী,
এটা হচ্ছে হরমুজ প্রণালী, আর এই হরমুজ প্রণালীর দখলদারি নিয়েই ইরান এবং আমেরিকার মধ্যে কি যুদ্ধ চলছে, তাই তো? দেখো, তো এই পারস্য উপসাগর যদি বলি, পারস্য উপসাগর কোন মহাসাগরের প্রান্তদেশীয় সাগর? এটা কি ভারত মহাসাগর? ভারত মহাসাগরের প্রান্তদেশীয় সাগর হচ্ছে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরের লবণতার পরিমাণ 38 সহস্রাংশ। কত? 38 সহস্রাংশ। আর ভারত মহাসাগরের লবণতার পরিমাণ কত? 35 সহস্রাংশ। তাহলে ভারত মহাসাগরের তুলনায় পারস্য উপসাগরের লবণতার পরিমাণ বেশি। কেন বেশি? তার কারণ হচ্ছে, দেখো, যে এই পারস্য উপসাগরটাও কি চারদিকে মানে 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত, তাই তো? ফলে এই পারস্য উপসাগরের জল আর ভারত মহাসাগরের জল কি অবাধে মিশতে পারে না বা সঞ্চালিত হতে পারে না। এই জন্য ভারত মহাসাগর অপেক্ষা পারস্য উপসাগরের জল বেশি লবণাক্ত। ঠিক আছে? আবার যদি এই লোহিত সাগর আর পারস্য উপসাগর দেখি, তাহলে কি লোহিত সাগর থেকে পারস্য উপসাগরের লবণতার পরিমাণ কম। লোহিত সাগরের কত? 41 সহস্রাংশ, মানে এটার 41 সহস্রাংশ আর এটার কত? 38 সহস্রাংশ। তাহলে লোহিত সাগর অপেক্ষা পারস্য উপসাগরের লবণতার পরিমাণ কম হয়েছে। কেন? তার কারণ হচ্ছে, দেখো, যে এখানে এই পারস্য উপসাগরে টাইগ্রিস ইউফ্রেটিস এই নদী, এই দুটো বড় নদী এসে মিলিত হয়েছে। কি বলছি? টাইগ্রিস ইউফ্রেটিস নদী এসে মিলিত হয়েছে, এটা একটা। আবার এই লোহিত সাগরের তুলনায় পারস্য উপসাগরে অধঃক্ষেপণের পরিমাণ, বাষ্পীভবনে অধঃক্ষেপণের পরিমাণ কিছুটা বেশি। এই জন্য লোহিত সাগর অপেক্ষা পারস্য উপসাগরে লবণতার পরিমাণ কম। এরপর দেখো, এই যে এই অংশটা কি বলতো? এটা বাল্টিক সাগর। কি? বাল্টিক সাগর। তাহলে এটা কি আটলান্টিক মহাসাগর? তাহলে বাল্টিক সাগরটা কার প্রান্তদেশীয় সাগর? আটলান্টিক মহাসাগরের প্রান্তদেশীয় সাগর। আটলান্টিক মহাসাগরের লবণতার পরিমাণ কত? 35.67 সহস্রাংশ। আর এই বাল্টিক সাগরের লবণতার পরিমাণ 3 থেকে 15 সহস্রাংশ। তার মানে আটলান্টিকের তুলনায় বাল্টিক সাগরের লবণতার পরিমাণ অনেকটাই কম, তাই তো? কেন কম? দেখো, কম তার কারণ হচ্ছে, দেখো, যে এটাও কি 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত। ফলে বাল্টিক সাগরের জল আটলান্টিক মহাসাগরের জলের সাথে কি অবাধে মিশতে পারে না, এটা একটা কারণ। আর কি কারণ? এই বাল্টিক সাগর উচ্চ অক্ষাংশের দিকে অবস্থিত, এই তো। এই উচ্চ অক্ষাংশের দিকে অবস্থিত হওয়ায় এখানে বাষ্পীভবনের পরিমাণ কম। আর আমরা জানি বাষ্পীভবনের পরিমাণ কম হলে কি লবণতার পরিমাণও কি কম হয়, তাই তো? দেখো, তাহলে এখানে বাল্টিক সাগরে বাষ্পীভবনের পরিমাণ কম, এই জন্য লবণতার পরিমাণ কম। আর এছাড়া কি দেখো, যে এই বাল্টিক সাগরে কি হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে বাল্টিক সাগরে শীতকালে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটে। আর বৃষ্টিপাত ও তুষারপাত ঘটে বলে কি হবে? এখানে এই সাগরে অধঃক্ষেপণ বেশি ঘটে, ফলে কি জলের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য কি লবণতার পরিমাণ কম হয়। ঠিক আছে? আরেকটা কি দেখো, যে ভিস্চুলা, ওডার, ভিস্চুলা এইসব নদী এই বাল্টিক সাগরে এসে মিলিত হয়েছে। ফলে নদী যত মিলিত হবে লবণতার পরিমাণ তত কম হবে। এই জন্য আটলান্টিক মহাসাগর অপেক্ষা বাল্টিক সাগরে লবণতার পরিমাণ খুব কম। এগুলো কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা বুঝে নাও। বুঝে নিলে পরে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। এবার দেখো, এই মনে করো ভারতের দক্ষিণাংশ, ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর, পশ্চিম দিকে আরব সাগর। ঠিক আছে? এবার যদি বলি যে এই বঙ্গোপসাগর আর আরব সাগর, এই দুই সাগরের মধ্যে কোন সাগরের লবণতা বেশি হবে, কোন সাগরের লবণতা কম হবে? দেখো, তোমরা নিজেরাই বুদ্ধি করে উত্তরটা পারবে। এবার দেখো, এই যে বঙ্গোপসাগর আছে, দেখো ভারতের উপর দিয়ে যত বড় নদীগুলো প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র, গঙ্গা, এদিকে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যতগুলো নদী আছে সব নদী গিয়ে কোথায় মিশছে? বঙ্গোপসাগরে মিশছে, তাই তো? আর আরব সাগরে একমাত্র বড় নদী সিন্ধু নদ ছাড়া অন্য কোনো বড় নদী এসে আরব সাগরে মিলিত হয়নি। তো যেহেতু বঙ্গোপসাগরে প্রচুর সংখ্যক নদী এসে মিলিত হয়েছে, এই জন্য বঙ্গোপসাগরের জলের লবণতা আরব সাগরের তুলনায় কি হবে? কম হওয়ার সম্ভাবনা বা কম হবে। আর আরব সাগরে কি বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরের লবণতা বেশি হবে, কারণ সিন্ধু নদ ছাড়া
অন্য কোনো বড় নদী এসে মিলিত হয়নি। বোঝা গেল? এবার দেখো, মনে রাখবে সমুদ্রের যেসব স্থানের লবণতার পরিমাণ একই বা লবণতার পরিমাণ সমান, সেই সব স্থানগুলিকে মানচিত্রে যদি কোনো কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তখন সেই রেখাকে আইসোহেলাইন বা সমলবণতা রেখা বলে। কি বলছি? আইসোহেলাইন বা সমলবণতা রেখা। এটা কিন্তু প্রশ্ন হতে পারে। ঠিক আছে, প্রশ্ন হতে পারে যে সমুদ্রের সমান লবণতাযুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে, 4টা অপশন দেওয়া থাকলো, তাহলে 4টা অপশনের মধ্যে উত্তর কী হবে? এই আইসোহেলাইন বা সমলবণতা রেখা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। লবণতা এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।